দেখো আলোর ডপলার ক্রিয়া এখানে বোঝাচ্ছি। আমরা অনেক সময় দেখি যে কোনো জায়গায় হয়তো শ্রোতা দাঁড়িয়ে আছে, কোনো একটা অ্যানাউন্স বা মাইকের গাড়িতে কোনো গান বাজিয়ে শ্রোতার দিকে এগিয়ে আসছে, তখন সেই গানের যে বিট বা ছন্দ যেন দ্রুত লয়ে পড়তে থাকে। আবার যখন উল্টো ঘটনা ঘটে, ধরো শ্রোতা স্থির আছে, উৎস দূরের দিকে সরে যাচ্ছে, তখন মনে হয় যেন গানের যে ছন্দটা একটু ধীর লয়ে পড়ছে, অর্থাৎ বিটগুলো একটু বেশি সময় নিয়ে পড়ছে। আবার যদি কোনো তীক্ষ্ণ শব্দ উৎপন্ন করে আসে, ধরো সাইরেন বাজিয়ে বা হর্ন বাজিয়ে আসছে, তখন উৎস শ্রোতার দিকে এগিয়ে এলে মনে হয় যেন শব্দের তীক্ষ্ণতা বেড়ে গেছে। আবার যদি শ্রোতার থেকে দূরের দিকে সরে যেতে থাকে, তখন মনে হয় যেন তীক্ষ্ণতা কমে গেছে। এই ঘটনা সবাই নিশ্চয়ই প্রত্যক্ষ করেছো। আবার উল্টোটাও হয়, কোনো জায়গায় ধরো শ্রোতা স্থির আছে, উৎস গতিশীল। কোনো জায়গায় তীক্ষ্ণ কোনো শব্দ হচ্ছে, হর্ন বাজছে বা সাইরেনের আওয়াজ হচ্ছে, শ্রোতা দ্রুত বেগে কোনো গাড়িতে করে সেই দিকে এগিয়ে আসছে, তখন শব্দের তীক্ষ্ণতা যেন আপাতভাবে বেশি মনে হয়। আবার যখন শ্রোতা ওই উৎসকে পেরিয়ে চলে যায়, অর্থাৎ উৎস থেকে তখন দূরের দিকে সরতে থাকে, তখন তীক্ষ্ণতা যেন কমে যায়। এটা কেউ যদি ট্রেনে যাত্রা করে থাকো, তাহলে এই ঘটনাটা নিশ্চয়ই ভালোভাবে প্রত্যক্ষ করেছো। ধরো কোনো এক জায়গায় একটা ট্রেন হর্ন বাজাচ্ছে, আর তুমি এক্সপ্রেস ট্রেনে দ্রুত বেগে তার দিকে এগিয়ে যাচ্ছ। যখন এগিয়ে যাচ্ছ, তখন মনে হবে যেন তীক্ষ্ণতাটা বেশি, আর যখনই ওই ট্রেনটাকে ওভারটেক করে পেরিয়ে গেলে, তখন হঠাৎ মনে হবে যেন তীক্ষ্ণতা কমে গেল। তো এই ঘটনাটা ঘটে ডপলার ক্রিয়ার জন্য। এখানে আমি প্রথম দেখাচ্ছি শ্রোতা স্থির এবং উৎস গতিশীল থাকলে কি ঘটনা ঘটে। এখানে লিখেছি শ্রোতা, এ বিন্দুতে শ্রোতা আছে, ও ফর অবজারভার। শ্রোতাকে এখানে অডিয়েন্স না বলে অবজারভার বলবো, পর্যবেক্ষক। শ্রোতা স্থির রয়েছে, আর উৎস এস বিন্দুতে অবস্থান করছিল এবং উৎস ভিএস বেগে এগিয়ে আসছে সামনের দিকে। তাহলে যদি উৎসের বেগ ভিএস হয়, উৎস একক সময়ে কতটা পথ আসবে? ভিএস পথ আসবে। আর শব্দের বেগ যদি ক্যাপিটাল ভি ধরি, তাহলে শব্দ উৎপত্তিস্থল থেকে একক সময়ে এই ভি পথ আসবে। এবার দেখো একক সময়ে কতগুলো তরঙ্গ উৎপন্ন হবে না, শব্দের যা উৎসের যা কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক যত, একক সময়ে উৎপন্ন তরঙ্গ সংখ্যাও তত। এবার একক সময়ে এন সংখ্যক তরঙ্গ উৎপন্ন হবে, এবং যদি উৎস স্থির থাকতো, তাহলে এন সংখ্যক তরঙ্গ এই এস থেকে এই পথের মধ্যে এন সংখ্যক তরঙ্গ অবস্থান করত। কিন্তু উৎস একক সময়ে চলে এসছে বি বিন্দুতে, তাহলে তরঙ্গ তো উৎসের পিছনে পড়ে থাকতে পারে না। তখন এই তরঙ্গগুলো সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হওয়ার ফলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, এবং এই এবি পথের মধ্যে এন সংখ্যক তরঙ্গ অবস্থান করবে। তা তাহলে তরঙ্গদৈর্ঘ্য, নতুন তরঙ্গদৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি ল্যামডা ড্যাশ। প্রকৃত তরঙ্গদৈর্ঘ্য ধরছি যে ল্যামডা ছিল, ওটা আমার কাজে লাগবে না এখানে। নতুন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ড্যাশ হয়ে গেছে। তাহলে প্রতিটি তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা ড্যাশ, এবং এখানে এন সংখ্যক তরঙ্গ রয়েছে, তাহলে এন সংখ্যক তরঙ্গের মোট দৈর্ঘ্য হবে এন ল্যামডা ড্যাশ, এবং সেই দৈর্ঘ্যটাই হবে, এই পথটা যদি ভি হয়, এই পথটা যদি ভিএস হয়, এই পথটা হবে ভি মাইনাস ভিএস। অর্থাৎ এন ল্যামডা ড্যাশ সমান ভি মাইনাস ভিএস হবে। ওটাই লিখেছি, ভি মাইনাস ভিএস ইকুয়াল টু এন ল্যামডা ড্যাশ। এখান থেকে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু নতুন তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ভি মাইনাস ভিএস বাই এন, এটা হবে। এইবার দেখো শ্রোতার কানে যে শব্দ পৌঁছাবে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ড্যাশ, এই ল্যামডা ড্যাশ তরঙ্গ দৈর্ঘ্যের শব্দই শ্রোতার কানে পৌঁছাবে। আর শ্রোতার নিকট শব্দের এই যে সম্মুখের যে তরঙ্গ মুখটা, এটা ভি বেগে অগ্রসর হচ্ছিল, সেটা ভি বেগেই অগ্রসর হবে। উৎস গতিশীল হওয়ার ফলে তরঙ্গ দৈর্ঘ্য কন্ট্রাক্ট হবে, কিন্তু এই তরঙ্গ মুখটা ভি বেগেই অগ্রসর হবে শ্রোতার দিকে, এটার বেগকে ত্বরান্বিত করতে পারবে না। তাই শ্রোতার কাছে শব্দের বেগ ভিএই হবে, কিন্তু শ্রোতার কাছে শব্দের আপাত কম্পাঙ্ক অন্য কিছু হবে, তাই এন রেস্ট ধরে নিচ্ছি। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কম্পাঙ্ক বেড়ে যায়, মানে আমরা অনুভব করতে পারি তীক্ষ্ণতা বেড়ে যায়, তাই ধরে নিই যে কম্পাঙ্ক আলাদা হবে, তাই আপাত কম্পাঙ্ক এন রেস্ট ধরলাম। এখানে এবার সেই তরঙ্গের গতিবেগের ফর্মুলা অ্যাপ্লাই করি, ভি ইকুয়াল টু এন ল্যামডা, এরকম ফর্মুলাটা আমরা জানি। তো এখানে আপাত কম্পাঙ্ক এন রেস্ট ধরেছি, তাই ভি ইকুয়াল টু এন রেস্ট, এবং নতুন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা রেস্ট, তাই ল্যামডা ড্যাস্ট, ভি ইকুয়াল টু এন ড্যাস্ট ল্যামডা ড্যাস্ট। এখান থেকে এন ড্যাস্ট ইকুয়াল টু পাই ভি বাই ল্যামডা ড্যাস্ট দিয়ে ভাগ করে দিলাম। আর ল্যামডা ড্যাস্টের যে নতুন মান পেয়েছি, ল্যামডা ড্যাস্ট ইকুয়াল টু ভি মাইনাস পিএস বাই এন, ওটা এখানে বসালাম। এবার একটা সংখ্যাকে যদি একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করি, ভগ্নাংশটা উল্টে গিয়ে গুণ হবে, তাই এনটা উপরে চলে যাচ্ছে, এনটা উপরে মানে আমি পাশে লিখলাম, অর্থাৎ পেলাম ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন।
এখানে দেখো ভগ্নাংশের উপরটা ভি আর নিচে ভি মাইনাস ভিএস, অর্থাৎ ভি এর থেকে কিছু একটা বিয়োগ হয়েছে। কিছু বিয়োগ হওয়া মানে নিচটা নিশ্চয়ই কম হবে উপরটার থেকে। অর্থাৎ এই যে ভগ্নাংশটা, ব্র্যাকেটের ভিতরে যে ভগ্নাংশটা, এর লবটা বড় হরটা ছোট। লবটা বড় হরটা ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ হয়। এই অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে কোনো কিছুকে যদি গুণ করা হয়, গুণফলের মানটা সেটার থেকে বেশি হয়। অর্থাৎ এনকে এই অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করার ফলে এনের মানটা, এই গুণফলের মানটা বেড়ে যাবে, এনের থেকে বেশি হবে। তাই এন ড্যাশের মান এনের থেকে বেশি হবে। এখানে আমরা বলতে পারি, লিখতেও পারি এখানে এন ড্যাশ গ্রেটার দেন এন। তো যদি কম্পাঙ্কটা বেড়ে যায় তখন শব্দের তীক্ষ্ণতা বেশি মনে হবে, অর্থাৎ যদি সাইরেন বা হর্ন বাজিয়ে আসে তখন মনে হবে যেন তীক্ষ্ণতাটা বেশি হয়ে গেছে। এবার দেখো, যদি শব্দ উৎসের বেগ ভিএস বৃদ্ধি পায় তখন ভগ্নাংশের লবটা আরও কমবে। আরও কমা মানে হরটার তুলনায় লবের থেকে আরও হরটা বেশি হয়ে যাবে, তখন এনডেস্টের মানটা আরও বাড়বে, অর্থাৎ আরও বেশি তীক্ষ্ণ মনে হবে শব্দটা। এবার দেখো দ্বিতীয় কন্ডিশন, শ্রোতা গতিশীল উৎস স্থির। এখানে উৎসকে স্থির রাখছি আর শ্রোতা এদিকে ভিও বেগে এগিয়ে আসছে। তাহলে একক সময়ে উৎস থেকে শব্দ কতটা পথ যাবে, না শব্দের বেগ যদি ক্যাপিটাল ভি ধরি তাহলে একক সময়ে শব্দ ক্যাপিটাল ভি পথ যাবে। আর যেহেতু উৎস এদিকে অগ্রসর হয়নি, তাহলে একক সময়ে যে তরঙ্গ উৎপন্ন হচ্ছিল এন সংখ্যক তরঙ্গ, সেগুলো এস এ পথের মধ্যেই অবস্থান করবে। অর্থাৎ এখানে শব্দের যে প্রকৃত তরঙ্গ দৈর্ঘ্য ছিল সেই তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। এখানে গতিবেগের ফর্মুলা বা এই দূরত্ব সমান প্রতিটি তরঙ্গের দৈর্ঘ্য ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে পাই ভি ইকুয়াল টু এন ল্যামডা। এখান থেকে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন, তরঙ্গ দৈর্ঘ্য প্রকৃত যা সেটাই রয়েছে। শ্রোতার কাছে শব্দের কম্পাঙ্ক অবশ্যই চেঞ্জ হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে শ্রোতা যদি উৎসের দিকে গতিশীল হয় তখন কম্পাঙ্ক যেন বেশি মনে হয়, অর্থাৎ তীক্ষ্ণতা বেড়ে যায়। তাই আমি ধরে নিচ্ছি আপাত কম্পাঙ্ক এন ড্যাশড। এবার দেখো, শব্দ শ্রোতার দিকে ভি বেগে অগ্রসর হচ্ছে, আবার শ্রোতা শব্দের দিকে ভিও বেগে অগ্রসর হচ্ছে। তাহলে শ্রোতা যদি স্থির থাকতো শব্দ দেরিতে পৌঁছাতো শ্রোতার কানে, কিন্তু শ্রোতা অগ্রসর হয়ে আসার ফলে শব্দ তার আগেই পৌঁছাবে। অর্থাৎ শ্রোতার সাপেক্ষে শব্দের যেটা বেগ, এটা আপেক্ষিক বেগ হয়ে দাঁড়াবে। আপেক্ষিক বেগে মানটা হবে ভি প্লাস ভিও। তোমরা লক্ষ্য করেছো সেই আপেক্ষিক বেগের অধ্যায়ে যদি সামনে এদিক থেকে একটা গাড়ি আসে এবং এদিক থেকে একটা গাড়ি অগ্রসর হয়, তাহলে একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ কী করা হয় না, দুটো বেগ যোগ হয়ে যায়। এখানেও তাই। বা ভেক্টরিক্যালি যদি দেখো, উৎস এদিকে ভি বেগে যাচ্ছে, এই ডিরেকশানটা যদি পজিটিভ হয় শ্রোতার বেগটা তখন কি নেগেটিভ হবে। তাহলে ভি মাইনাস অফ মাইনাস ভি, অর্থাৎ ভি ভি প্লাস ভি জিরো ভিও, ভি মাইনাস অফ মাইনাস ভিও ইকুয়াল টু ভি প্লাস ভিও, এটা হয়ে যাবে। তাহলে শ্রোতার সাপেক্ষে শব্দের বেগ, এখানে আবার শব্দের বেগ তরঙ্গ বেগের ফর্মুলাকে লাগিয়েছি। তাহলে এইখানে তরঙ্গ বেগের ফর্মুলা লাগালে পাবো ভি প্লাস ভিও ইকুয়াল টু আপাত কম্পাঙ্ক এন ড্যাশড ইন্টু যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ পৌঁছাচ্ছে ল্যামডা। এখান থেকে এন ড্যাশড ইকুয়াল টু পাই ভি প্লাস ভিও বাই ল্যামডা। ভি প্লাস ভিও ল্যামডার জায়গায় বসাবো এই যেটা বের করে রেখেছি ভি বাই এন। তা ভি বাই এন বসালে এটা ভগ্নাংশ দিয়ে ভাগ করার ফলে ভগ্নাংশটা উল্টে গিয়ে গুণ হবে, নিচে ভি থাকবে উপরে এন চলে যাবে, এনটা তাই পাশে লিখেছি। এন ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস ভিও বাই এন। এখানে দেখো নিচে রয়েছে ভি, উপরে ভি প্লাস ভিও, অর্থাৎ ভগ্নাংশের হরের থেকে লবটা বেশি। তো লবটা যদি বেশি হয় এটাও অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে যদি কোনো কিছুকে গুণ করি গুণফলের মানটা সেটার থেকে বেশি হয়। তাই এখানে গুণফলের মান অর্থাৎ এন ড্যাশটা এই এনের থেকে বেশি হবে। তাই এখানেও আমরা লিখতে পারি যে এন ড্যাশ গ্রেটার দেন এন। অর্থাৎ যদি শ্রোতা বেশি বেগে উৎসের দিকে অগ্রসর হয় তাহলে আপাত কম্পাঙ্কটাও আরও বেশি হবে, অর্থাৎ শব্দের তীক্ষ্ণতা আরও বাড়বে। তো এই দুটো কন্ডিশনে দেখো, এখানে যদি শ্রোতার বেগটা উল্টো অভিমুখে হতো, শ্রোতা যদি এইদিকে যেত অর্থাৎ উৎস থেকে দূরের দিকে অগ্রসর হতো, তাহলে প্রতি ক্ষেত্রেই ওই ভিওর পরিবর্তে নেগেটিভ ব্যবহার করতাম মাইনাস ভিও। তাই ফর্মুলাটা হয়ে যেত এন ড্যাশ ইকুয়াল টু ভি মাইনাস ভিও বাই ভি ইন্টু এন। তখন লবটা
হরের থেকে কম হয়ে যেত, অর্থাৎ আপাত কম্পাঙ্কটা প্রকৃত কম্পাঙ্ক থেকে কম হয়ে যেত। তাই শ্রোতা যদি উৎস থেকে দূরের দিকে সরতে থাকে তখন শব্দের তীক্ষ্ণতা কমে যায়, কম্পাঙ্ক কমে যায়, তাই তীক্ষ্ণতা কমে যায়। আর আগেরটার ক্ষেত্রেও দেখো, উৎস যদি শ্রোতার দিকে অগ্রসর না হয়ে শ্রোতা থেকে দূরে সরে যায় তখন ভিএসটা প্রতি ক্ষেত্রে নেগেটিভ হবে। অর্থাৎ ফাইনালি আমরা এখানে পাবো ভি প্লাস ভিএস পাবো। ভি প্লাস ভিএস হলে ভগ্নাংশের হরটা বেড়ে যাবে, হরটা বেড়ে গেলেই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফলের মানটা কমে যায়, অর্থাৎ তখন এনডেসটা এনের থেকে কম হয়ে যেত। তাই উৎস যদি শ্রোতা থেকে দূরের দিকে সরতে থাকে শব্দের তীক্ষ্ণতা কমে যায় সেক্ষেত্রে। এবার দেখো, শ্রোতা উৎস যদি উভয়ই গতিশীল হয় তখন কি ঘটনা ঘটে। এখানে দেখো, উৎস ও শ্রোতা উভয়ই গতিশীল। তো উভয় যদি গতিশীল থাকে, এখানে শ্রোতা দেখিয়েছি শ্রোতার বেগ ভিও বেগে শ্রোতা এগিয়ে আসছে, আর উৎসের বেগ ভিএস, উৎস ভিএস বেগে এদিকে এগিয়ে আসছে, আর শব্দ ভি বেগে অগ্রসর হচ্ছে। তাহলে একক সময়ে শব্দ ভি, ক্যাপিটাল ভি পথ যাবে। আর যদি কম্পাঙ্ক, উৎসের কম্পাঙ্ক এন ধরি, তাহলে একক সময়ে এন সংখ্যক তরঙ্গ উৎপন্ন হবে। কিন্তু উৎস যেহেতু একক সময়ে ভিএস পথ এগিয়ে এসেছে, তরঙ্গ তো পিছনে পড়ে থাকবে না, ওই এন সংখ্যক তরঙ্গ সংকুচিত হয়ে যাবে, দিয়ে যে এ বি পথের মধ্যে এন সংখ্যক তরঙ্গ অবস্থান করবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে গেছে। নূতন তরঙ্গ দৈর্ঘ্য নাম দিলাম ল্যামডা ড্যাস্ট। এবার এন সংখ্যক তরঙ্গের প্রতিটির দৈর্ঘ্য যদি ল্যামডা ড্যাস্ট হয় তাহলে এই পথটার দৈর্ঘ্য হবে এন ল্যামডা ড্যাস্ট। আর এখানে বেগের ভি, দেখো এই পথটা ক্যাপিটাল ভি আর এই পথটা ভিএস, তাহলে এই পথটার দৈর্ঘ্য হবে ভি মাইনাস ভিএস, অর্থাৎ ভি মাইনাস ভিএস ইকুয়াল টু এন ল্যামডা ড্যাস্ট। এখান থেকে নতুন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ড্যাস্ট ইকুয়াল টু ভি মাইনাস ভিএস বাই এন, এটা বের করে রাখলাম। আর শ্রোতা যেহেতু এদিকে অগ্রসর হচ্ছে, শব্দের যে তরঙ্গ মুখটা সেটা ভি বেগে অগ্রসর হচ্ছে, কিন্তু শ্রোতা শব্দের দিকে ভিও বেগে এগিয়ে আসছে, তাই শ্রোতা শব্দ আগেই শুনতে পাবে, যতক্ষণ পরে শোনার কথা ছিল তার থেকে আগে শুনতে পাবে। তাই এখানে শ্রোতার সাপেক্ষে শব্দের যেটা বেগ, আপেক্ষিক বেগের ধারণা দিয়ে বুঝালাম, সেটা হয়ে যাবে ভি প্লাস ভিও। হ্যাঁ, এখানে আমি চিহ্নটা চেঞ্জ করিনি, একবার মাইনাস রেখেছিলাম, মাইনাস রয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে তরঙ্গের বেগের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ভি প্লাস ভিও ইকুয়াল টু, এখানে আপাত কম্পাঙ্ক এন ড্যাস্ট ধরলে এন ড্যাস্ট ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য এই যে ল্যামডা ড্যাস্ট, তাই এন ড্যাস্ট ইকুয়াল টু ভি প্লাস ভিও বাই ল্যামডা ড্যাস্ট, এটা পেলাম। এবার ল্যামডা ড্যাস্টের জায়গায় এটা ব্যবহার করব, ভি মাইনাস ভিএস বাই এন, এটা দিয়ে ভাগ করলাম। এবার ভগ্নাংশ দিয়ে যদি ভাগ করি, ভগ্নাংশটা উল্টে গিয়ে গুণ হয়, অর্থাৎ এনটা উপরে চলে যাবে, তাই ভি প্লাস ভিও ডিভাইডেড বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। তাহলে ফর্মুলাটা আমি আর একবার লিখি গুছিয়ে, এন ড্যাস্ট ইকুয়াল টু ভি প্লাস ভিও ডিভাইডেড বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন, এটা হলো। এটা শ্রোতা উৎস উভয় গতিশীল থাকলে এটা হয়, এবং এটাই সাধারণ ফর্মুলা, এটা থেকে আমি সমস্ত ফর্মুলায় আসতে পারি। ধরো যদি শ্রোতা স্থির থাকে, অবজারভার স্থির থাকলে ভিওটা জিরো হবে, অর্থাৎ এই ভিও টার্মটা লিখব না, তখন এন ড্যাস্ট ইকুয়াল টু হয়ে যাবে ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন, সেই আগের ফর্মুলাটা। আবার দেখো, যদি উৎস স্থির থাকে সেক্ষেত্রে ভিএস বেগটা থাকবে না, জিরো হয়ে যাবে, অর্থাৎ ফর্মুলা হয়ে যাবে এন ড্যাস্ট ইকুয়াল টু ভি প্লাস ভিও ডিভাইডেড বাই ভি ইন্টু এন, অর্থাৎ সেই আগে বুঝালাম যে ফর্মুলাটা সেটাই। আবার দেখো, যদি শ্রোতা গতিবেগটা উল্টো দিকে হয়, শ্রোতা যদি এই দিকে অগ্রসর হয় উৎস থেকে দূরের দিকে, তখন ভিওর জায়গাতে মাইনাস ভিও হবে, অর্থাৎ উপরে হবে ভি মাইনাস ভিও। আর যদি শ্রোতার থেকে দূরের দিকে গতিশীল হয়, তখনও এই ভিএসের জায়গায় মাইনাস ভিএস হবে, এখানে মাইনাস আছে তাহলে আরেকটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে ভি প্লাস ভিএস হয়ে যাবে। তাহলে এটাই সাধারণ ফর্মুলা, এটা মনে রাখতে হবে। অঙ্ক করার সময় তো প্রমাণ করা হবে না, অঙ্ক করার সময় এই ফর্মুলাটার সাহায্য নিয়ে করতে হবে, কিন্তু উৎস শ্রোতার গতির দিক কোন দিকে সেই অনুযায়ী এই ফর্মুলাটাকে মডিফাই করে নিতে হবে, এই ফর্মুলাটা মনে রাখবে অবশ্যই।